আজকে আমরা ক্ষমতার এক অন্যরকম জগৎ নিয়ে কথা বলবো। হাতে আছে রবার্ট গ্রিনের বিখ্যাত বই দ্য 48 লজ অফ পাওয়ার। আমরা বেছে নিয়েছি ২১ থেকে ৩০ নম্বর সূত্রগুলো আর সাথে কিছু ঐতিহাসিক উদাহরণ। চেষ্টা থাকবে এগুলোর ভেতরের মূল ভাবনাটা ধরা আর কিছু ইন্টারেস্টিং দিক তুলে আনা, যা হয়তো ক্ষমতাকে বুঝতে নতুন আলো ফেলবে। হ্যাঁ, এই নীতিগুলো তো আসলে ইতিহাস জুড়ে পালে পালে দেখা গেছে, তাই না? বিভিন্ন পরিস্থিতিতে ক্ষমতাশালীরা যেসব কৌশল কাজে লাগিয়েছেন তারই একটা বলতে পারেন সংকলন। এগুলোকে একদম বিধিনিষেধের তালিকা ভাবার দরকার নেই, বরং মানুষের সম্পর্ক, বিশেষ করে যেখানে পাওয়ার প্লে চলে, সেটা বোঝার একটা টুল হিসেবে দেখা যেতে পারে। আমরা বরং আজ মূল বইয়ের কিছু উদাহরণ নিয়েই কথা বলি, দেখি এগুলো বাস্তবে কিভাবে কাজ করেছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক ২১ নম্বর দিয়ে। বোকা সেজে শিকার ধরো, টার্গেটের চেয়ে নিজেকে কম চালাক দেখানো। আর্নল্ড আর্সল্যাকের ওই হীরের খনির গল্পটা তো দারুণ উদাহরণ, তাই না? ১৮৭২ সালের ঘটনা। একদম। ওরা তো আমেরিকার পশ্চিমে বিশাল এক হীরের খনি খুঁজে পাওয়ার গল্প ভেঁধেছিল। আর মজার ব্যাপার হলো অ্যাসবারি হারপেন্ডিং বা উইলিয়াম র্যালস্টনের মতো ঝানু ফাইন্যান্সার, এমনকি ব্যারন রথস্টাইল্ড পর্যন্ত হ্যাঁ হ্যাঁ ওদের ওই সাদাসিদে বোকা বোকা হাবভাব দেখে একদম বিশ্বাস করে ফেলেছিল। টিফানির জহুরি পর্যন্ত ওদের পাথর দেখে বলেছিল আসল। ভাবা যায় এর পেছনে সাইকোলজিটা হলো কেউই তো নিজেকে অন্যের চেয়ে কম বুদ্ধিমান ভাবতে চায় না, তাই না? ঠিক। তো আপনি যদি কাউকে বোঝাতে পারেন যে সে আপনার চেয়ে বেশি স্মার্ট, তার মনের সন্দেহের কাঁটাটা যেন ভোঁতা হয়ে যায়। আর্নল্ড স্ল্যাক ঠিক এটাই করেছিল, নিজেদের প্রায় আকাট মূর্খ হিসেবে দেখিয়ে বড় ফাইন্যান্সারদের ইগোতে সুরসুরি দিয়ে কাজ হাসিল করে নিল। তারা কি সত্যি কিছু হিরে ছড়িয়ে রেখেছিল? হ্যাঁ, কিছু সস্তা দামের আসল হিয়ে আর পাথর ইউরোপ থেকে কিনে এনে ওই নকল খনিতে ছড়িয়েছিল। ভাড়া করা এক্সপার্টরাও সেগুলো খুঁজে পেয়ে রিপোর্ট দিয়েছিল যে খাঁটি। অভিনয়টা এত নিখুঁত ছিল যে ধরা পড়েনি সহজে। আর একটা ক্লাসিক উদাহরণ তো বিসমার্ক। বিসমার্কের ঘটনাটা কি? অস্ট্রিয়ার সাথে একটা চুক্তি করার ঠিক আগে উনি তাস খেলতে বসে অস্ট্রিয়ান ডিপ্লোম্যাট কাউন্ট ব্লুমের কাছে ইচ্ছে করে বেশ কিছু টাকা হারেন আর এমন ভাব দেখান যেন উনি খুব বোকা অবিবেচক জুয়ারি। আচ্ছা। এতে ব্লুম ভাবলেন এই লোকটার সাথে চুক্তি করা তো সহজ। উনি আর চুক্তির ডিটেলস তেমন খুঁটিয়ে দেখলেন না, সই করে দিলেন। চীনারা এটাকে বলে শূকর সেজে বাঘ শিকার। দারুণ না? দারুণ। কিন্তু এই বোকা সাজার ঝুঁকি নেই? নিজেকে কম যোগ্য দেখালে লোকে সুযোগ নিয়ে নেবে না? অবশ্যই, অবশ্যই ঝুঁকি আছে। এটা খুব ডেলিকেট ব্যালেন্স। বুঝতে হবে কার সামনে কখন এই অভিনয়টা করা যায়। ভুল মানুষের সামনে করলে তো উল্টো বিপদ। এটা আসলে একটা মুখোশ, যেটা দরকার মতো পড়তে হয় আবার খুলতে হয়। আসল উদ্দেশ্য হলো অন্যের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়ে তার মনোযোগটা অন্যদিকে সরানো। ইন্টারেস্টিং। আচ্ছা, এবার তাহলে ২৫ নম্বর নীতিতে আসি। নিজেকে পুনরায় সৃষ্টি করো। জুলিয়াস সিজার, কি অসাধারণ উদাহরণ! হ্যাঁ, সিজার তো শুধু সেনাপতি বা পলিটিশিয়ান ছিলেন না, উনি ছিলেন রোমের মঞ্চে একজন মাস্টার অ্যাক্টর। সাধারণ মানুষের মন পেতে কত কি করতেন। গ্ল্যাডিয়েটর শো, থিয়েটার, যুদ্ধের ময়দানেও তো সামনে থেকে লড়তেন। একদম হিরোর মতো আচরণ সৈনিকদের দারুণ ইন্সপায়ার করত সেটা। আর ওই যে শোনা যায় মৃত্যুর সময়ও টোগা দিয়ে মুখ ঢেকেছিলেন, যাতে যন্ত্রণার ছাপ মুখে দেখা না যায়, তার ওই বীরের ইমেজটা নষ্ট না হয়। একেবারে শেষ পর্যন্ত নাটক। বাহ! এই নীতিটা আসলে নিজের পাবলিক ইমেজ বা পার্সোনাকে কন্ট্রোলে রাখার কথা বলে। সিজার খুব ভালো বুঝতেন যে ক্ষমতা আর শোম্যানশিপের মধ্যে একটা গভীর যোগ আছে। কখন কোন মুখোশ পড়তে হবে জানতেন। আরেকজন দারুণ উদাহরণ হলেন জর্জ স্যান্ড, ফরাসি লেখিকা। হ্যাঁ, অরোরা ডুপিন ডুডেভেন্ট। ১৯ শতকে ফ্রান্সে একজন মহিলা লেখকের পক্ষে প্রতিষ্ঠা পাওয়া তো প্রায় অসম্ভব ছিল। তাই উনি পুরুষের ছদ্মনাম নিলেন, পুরুষের মতো পোশাক পরা শুরু করলেন। পুরো চরিত্রটাই বদলে ফেললেন। একদম। এই স্বনির্মিত চরিত্রটাই তাকে সাফল্য আর স্বাধীনতা দুটোই দিয়েছিল। আব্রাহাম লিঙ্কনও তো তার ওই সাদাসিদে গায়ের উকিল বা অনেস্ট এব ইমেজটাও তো অনেকটা সচেতনভাবে তৈরি করা। আসল কথাটা হলো সমাজ বা অন্য কেউ আপনার উপর যে তকমা সেটে দেয়, সেটা মেনে না নিয়ে নিজের গল্পটা নিজে লেখা, আর দরকার পড়লে সেটা বদলে ফেলা। এটাও একটা পাওয়ার। নিজের ব্র্যান্ডিং নিজে করা আর কি বলতে পারেন।
আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে এটা তো আরও বেশি সত্যি মনে হচ্ছে। সবাই যেন নিজেকে নতুন করে বানাতে ব্যস্ত। ঠিক তাই। যদিও এর একটা অন্য দিকও আছে। যখন সবাই নিজেকে গড়ছে তখন আসল নকল বোঝাটা মুশকিল হয়ে যায়। তবে ক্ষমতার দিক থেকে দেখলে নিজের ইমেজ কন্ট্রোল করতে পারাটা বিরাট সুবিধা, নিঃসন্দেহে। আচ্ছা, এবার ৩০ নম্বর নীতি, নিজের অর্জনকে সহজ দেখাও। সেন নোরিকিও, জাপানের চা অনুষ্ঠানের গুরু, তার উদাহরণটা খুব সুন্দর। হ্যাঁ, উনি বলতেন সেরা শিল্প বা সৌন্দর্য সেটাই যা দেখে মনে হয় কোনো চেষ্টাই করা হয়নি। একদম। স্বাভাবিক, অনায়াস। একটা গল্প আছে, উনি এক বন্ধুর বাড়ির গেট দেখে অপছন্দ করেছিলেন, কারণ দেখেই বোঝা যাচ্ছিল যে ওটা আনতে খুব কষ্ট হয়েছে। মানে চেষ্টাটা চোখে পড়ছিল। হ্যাঁ, আরেকবার নাকি এক চা অনুষ্ঠানে হোস্ট খুব যত্ন করে গাছ থেকে লেবু পেড়ে এনেছিলেন, কিন্তু তার ওই পরিকল্পিত ভঙ্গিটা রিকিউর কাছে কৃত্রিম লেগেছিল। নিজের এক অনুষ্ঠানে সম্রাট হিদেয়োশির জন্য উনি বরফে ঢাকা পথ পরিষ্কার করেছিলেন, কিন্তু এমনভাবে কিছু বরফ রেখে দিয়েছিলেন যেন মনে হয় ওটা প্রকৃতিরই কাজ। বাহ! আরেকটা উদাহরণ ছিল না পাথরের লণ্ঠনের? হ্যাঁ, ইয়োরিনোবু। উনি অনেক কষ্ট করে অন্য দ্বীপ থেকে মশঠরা পাথরের লণ্ঠন আনিয়েছিলেন বাগানের জন্য। কিন্তু অতিথি লর্ড সাকাই যখন দেখলেন, তার মনে হলো যেন ওটা চিরকাল ওখানেই ছিল। এতটাই স্বাভাবিক। পেছনের খাটনিটা বোঝাই গেল না। হুম। এই নীতির মূল কথা বোঝাতে ইতালিতে একটা শব্দ আছে, স্প্রেসজাতুরা, মানে কঠিন কাজকে সহজ দেখানো। এতে আপনার তিরোমন আরও বেশি মনে হয়। নিজের পরিশ্রম বা টেকনিক গোপন রাখলে একটা রহস্য তৈরি হয়। হুডিনির কথা ভাবুন না। ম্যাজিশিয়ান হুডিনি। হ্যাঁ, উনি অসম্ভব সব তালা খুলে ফেলতেন, বন্ধ বাক্স থেকে বেরিয়ে আসতেন। দেখে তো মনে হতো সুপারন্যাচুরাল পাওয়ার, কিন্তু পেছনে ছিল অসম্ভব প্র্যাকটিস আর কিছু কৌশল। যেগুলো উনি বলতেন না। একদম না। যেমন চাবি গিলে ফেলা বা হাতকড়ার ম্যানুফ্যাকচারারের নাম পাল্টে ফ্রড চাবি বানিয়ে নেওয়া। এগুলো তো ছিল প্রস্তুতি আর বুদ্ধি, কিন্তু দর্শকের কাছে ছিল ম্যাজিক। নিজের কৌশল গোপন রাখাটা জরুরি, কারণ জানাজানি হয়ে গেলে সেই রহস্য থাকে না, আবার অন্যরাও আপনার বিরুদ্ধে ওটা ব্যবহার করতে পারে। ঠিক। আচ্ছা, এবার একটু অন্য ধরনের নীতি নিয়ে কথা বলি। দুর্বলতা আর শক্তির ব্যবহার। ২২ নম্বর নীতি, আত্মসমর্পণের কৌশল ব্যবহার করো। দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করো। মেলোস দ্বীপের ঘটনাটা তো খুব ট্র্যাজিক, তাই না? হ্যাঁ, পেলোপোনেশিয়ান যুদ্ধের সময়কার ঘটনা। অ্যাথেন্সের বিশাল বাহিনী মেলোস দ্বীপ ঘিরে ফেলেছিল। ওদের আত্মসমর্পণ করতে বলে। মিলিয়ানরা সংখ্যায় কম, কিন্তু লড়তে চাইল, ন্যায়ের দোহাই দিল। কিন্তু অ্যাথেন্স শোনেনি। অ্যাথেন্সের জবাব ছিল খুব সোজাসাপটা। শক্তিশালীরাই ঠিক করে কোনটা ন্যায়। ফলাফল, মেলোস ধ্বংস হল, পুরুষদের হত্যা করা হল, নারী শিশুদের দাস বানানো হল। কি মর্মান্তিক! অ্যাথেন্সীয়দের যুক্তিটা নির্মম হলেও বাস্তববাদী ছিল। তারা বলেছিল অসম যুদ্ধে লড়ে শুধু মরা যায়, লাভ হয় না। সারেন্ডার করলে হয়তো বেঁচে থাকত অ্যাথেন্সের অধীনে, পরে সুযোগ এলে হয়তো স্বাধীনতা পেত বা গোপনে শত্রুদের সাহায্য করত। আত্মসমর্পণ সবসময় হার নাও হতে পারে, এটা একটা স্ট্র্যাটেজিও হতে পারে। বেটল ব্রেক্টের উদাহরণটা যেমন। একদম। ম্যাকার্থিজমের সময় আমেরিকায় যখন ওকে জেরা করা হয়, অন্যরা অনেকে বেশ তেজের সাথে প্রতিবাদ করেছিলেন, কিন্তু ব্রেক্ট খুব শান্তভাবে আপাতদৃষ্টিতে সাহায্য করার ভান করে এমন সব দ্ব্যর্থক উত্তর দিলেন। যে ওকে ধরা গেল না। হ্যাঁ, উনি নির্বিঘ্নে আমেরিকা ছাড়তে পারলেন, আর যারা হিরোইজম দেখালেন তাদের অনেকে ব্ল্যাকলিস্টেড হলেন, ক্যারিয়ার শেষ। চীনের রাজা গৌজিয়ানের কথাও ভাবুন, যুদ্ধে হেরে শত্রু রাস্তাওয়ালে দাসের কাজ পর্যন্ত করেছেন, কিন্তু সেই সময় উনি ইনফরমেশন জোগাড় করেছেন, শক্তি জমিয়েছেন আর পরে ঠিক প্রতিশোধ নিয়েছেন। সুতরাং দুর্বলতা মানেই শেষ নয়, যদি বুদ্ধিকে কাজে লাগানো যায়। তাহলে আত্মসমর্পণ মানে একরকম সময় কেনা বা স্ট্র্যাটেজিক রিট্রিট। ঠিক ধরেছেন। পরিস্থিতি বোঝা আর লং টার্ম গোল মাথায় রাখা, এটাই আসল। হুট করে আবেগের বশে সব শেষ করে ফেলার চেয়ে সাময়িক নতি স্বীকার করে ফিউচারের জন্য তৈরি হওয়াটা অনেক সময় স্মার্ট মুভ। ধৈর্যের খেলা। আচ্ছা, এবার ২৩ নম্বর নীতি, নিজের শক্তি কেন্দ্রীভূত করো। রথসচাইল্ড ফ্যামিলি, এটা তো ক্লাসিক উদাহরণ। অবশ্যই। ফ্যামিলির ফাউন্ডার মেয়ের আমশেল রথস্টাইল্ড ঠিক করেছিলেন ব্যবসার কন্ট্রোল পরিবারের বাইরে যাবে না। তার ৫ ছেলে ইউরোপের ৫টা ফাইন্যান্সিয়াল হাবে ব্যবসা ছড়ালেন ঠিকই, লন্ডন, প্যারিস, ফ্র্যাঙ্কফার্ট, ভিয়েনা, নেপলস। হ্যাঁ, কিন্তু নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন গোপন করে। বিয়ে-শাদিও হতো ফ্যামিলির মধ্যেই, ফলে ব্যবসার গোপন কথা বাইরে যেত না, আর ক্ষমতা সম্পদ সব এক জায়গায় থাকত, ছড়িয়ে ছিটিয়ে যেত না।
মানে মূল কথাটা হলো শক্তি যখন এক জায়গায় কনসেন্ট্রেটেড হয় তখন তার জোর অনেক বেড়ে যায়, আতশকাঁচের মতো। নেপোলিয়নের যুদ্ধের স্ট্র্যাটেজিও তো এটাই ছিল, শত্রুর দুর্বলতম পয়েন্টে নিজের সব ফোর্স দিয়ে হিট করা। ক্যাসেনোভার কথাও তো বলা আছে। হ্যাঁ, ক্যাসেনোভা নাকি বলতেন উনি যখন যেটায় মন দিতেন পুরো ফোকাসটা সেখানেই রাখতেন। পাওয়ার গেমের মানে হলো অনেকগুলো ছোটখাটো সাপোর্টের পেছনে না ছুটে একটা বা দুটো পাওয়ারফুল সোর্সের সাথে জুড়ে যাওয়াটা বেশি এফেক্টিভ। আরেতিনো যেমন পোপ বা সম্রাটের সাথে জুড়েছিলেন, মাইকেলঅ্যাঞ্জেলো পোপ জুলিয়াসের সাথে। টেসলার ক্ষেত্রে উল্টোটা হয়েছিল। হ্যাঁ, টেসলা অনেকগুলো ছোট ছোট ফিনান্সারের উপর নির্ভর করে ইন্ডিপেন্ডেন্স রাখতে চেয়েছিলেন, কিন্তু অর্থের অভাবে ওনার অনেক প্রজেক্ট আটকে গিয়েছিল। পাওয়ারের আসল সেন্টারটা খুঁজে বের করে সেখানে ঢোকাটা জরুরি। সেটা হতে পারে কোনো ব্যক্তি বা ছোট গ্রুপ। যেমন রিশেলিও বুঝেছিলেন রাজার চেয়ে রাজার মায়ের হাতে পাওয়ার বেশি, তাই উনি সেখানেই ফোকাস করেছিলেন। ফোকাস, এটাই মূল কথা। আচ্ছা, এবার ২৮ নম্বর নীতি, সাহসের সাথে কাজে নামো। এর চেয়ে মজার উদাহরণ আর কি হবে? কাউন্ট ভিক্টর লাস্টিগের আইফেল টাওয়ার বিক্রি। হাহা, অবিশ্বাস্য কাণ্ড। ১৯২৫ সালের প্যারিস। লাস্টিক নিজেকে সরকারি কর্তা সাজিয়ে শহরের কয়েকজন টপ স্ক্র্যাপ ডিলারকে ডাকলেন, বললেন আইফেল টাওয়ার মেনটেন করা যাচ্ছে না, সরকার ভেঙে ফেলবে, স্ক্র্যাপটা বিক্রি হবে। আর ওরা বিশ্বাসও করল। উনি এমন কনফিডেন্স আর ভাবগাম্ভীর্য নিয়ে পুরোটা সাজিয়েছিলেন, দামি হোটেলে মিটিং, জাল সরকারি কাগজপত্র, যে ওরা বিশ্বাস করে ফেলেছিল। আর সবচেয়ে মজার পার্ট হলো যখন উনি এক ব্যবসায়ীর কাছে ঘুষ চাইলেন ডিলটা পাইয়ে দেওয়ার জন্য। তখন তো লোকটার সন্দেহ হওয়া উচিত ছিল। উল্টো, লোকটা আরও নিশ্চিত হলো যে এটা আসল সরকারি কাজ, কারণ তখনকার ফরাসি বিউরোক্রেসিতে নাকি ঘুষ নেওয়াটা খুবই কমন ছিল। কি কাণ্ড! এই নীতিটা এটাই বলে, দ্বিধা বিপদ ডেকে আনে, কিন্তু সাহস অনেক বাধা ডিঙিয়ে যায়। লাস্টিকের মিথ্যেটা ছিল বিশাল, কিন্তু তার দুঃসাহস দেখে কেউ চ্যালেঞ্জ করার কথা ভাবেনি। সাহস ভয় তৈরি করে, আর ভয় থেকে আসে সমীহ। ইতস্তত করলে লোকে দুর্বলতা ধরে ফেলে। ইভান দ্য টেরিবলের উদাহরণটাও তো এরকমই। হ্যাঁ, রাশিয়ার ইভান ছোটবেলায় অভিজাত বোয়ারদের হাতে অনেক হেনাস্তা হয়েছিলেন। ১৩ বছর বয়সে হঠাৎ একদিন হুকুম দিলেন সবচেয়ে ক্ষমতাশালী বোয়ার সুইস্কিকে কুকুর দিয়ে খাইয়ে ফেলতে। তার এই ভয়ঙ্কর সাহস দেখে বাকি বোয়ারদা এমন ভয় পেয়ে গেল যে আর কখনো মাথা তোলার সাহস পায়নি। পাওয়ার কনসোলিডেট হয়ে গেল। আর এই তিনও তো একই কাজ করেছিলেন। পোপদের নিয়ে ব্যঙ্গ করে লিখে। হ্যাঁ, অখ্যাত লেখক থেকে রাতারাতি বিখ্যাত আর সুমিহের পাত্র হয়ে গেলেন। বড় টার্গেটে সাহসী অ্যাটাক সবার নজর কাড়ে। দ্বিধা করার চেয়ে ভুল করাও ভালো, এই নীতির এটাই মূল সুর। আচ্ছা, এবার আমাদের শেষ থিম, দরবারের রাজনীতি আর ইমেজ রক্ষা। ২৪ নম্বর নীতি, নিখুঁত সভাসদ হিসেবে আচরণ করো। এখন তো আর রাজা বাদশাহ দরবার নেই, কিন্তু পাওয়ার সেন্টার তো আছেই, অফিসে, পার্টিতে। ঠিক, এটা আসলে ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থেকে নিজের প্রভাব বাড়ানোর একটা আর্ট। অনেকগুলো ছোট ছোট টিপস আছে এখানে। যেমন বসের চেয়ে বেশি আলো কেড়ে নেওয়া যাবে না, আবার একদম ম্রিয়মান হলেও চলবে না, স্বাভাবিক থাকতে হবে। সরাসরি তেল না দিয়ে ঘুরিয়ে প্রশংসা করতে হবে। মানসার্টের উদাহরণটা যেমন। লুই চতুর্দশের নকশায় ভুল রেখে দিতেন। হ্যাঁ, যাতে রাজা সেটা ধরে ফেলে নিজের বুদ্ধির তারিফ করতে পারেন। আবার নিজের উপস্থিতি জানান দিতে হবে, কিন্তু এমনভাবে নয় যাতে চোখে লাগে। পজিশন বুঝে ব্যবহার বদলাতে হবে। খারাপ খবর দেওয়া এড়িয়ে চলতে হবে। বসের সাথে বেশি মাখামাখি দেখানো রিস্কি। সরাসরি সমালোচনাও করা যাবে না। না, চীনেরা যেমন করতুম, রাজ্যে অস্বাভাবিক ঘটনার কথা বলে ঘুরিয়ে সম্রাটকে বোঝাতো যে কিছু গণ্ডগোল হচ্ছে। অপ্রয়োজনে ফেভার চাওয়া ঠিক না। বসের রুচি বা চেহারা নিয়ে মজা করা তো একদমই নয়। বিউ ব্রুমেল যেমন প্রিন্স অফ ওয়েলসের ওজন নিয়ে কমেন্ট করে নির্বাসিত হয়েছিলেন। ইমোশন কন্ট্রোল, সময়ের সাথে চলা, নিজেকে প্লেজেন্ট রাখা, অনেক কিছু। হ্যাঁ, এটা একটা সূক্ষ্ম ব্যালেন্সের খেলা। নিজের আইডেন্টিটি রেখেও পরিবেশের সাথে মানিয়ে চলা, আর পাওয়ার সেন্টারের গুডবুকে থাকা। ইনডিরেক্ট হওয়া, টাইমিং বোঝা আর আচরণ কন্ট্রোল করা, এটাই চাবিকাঠি। আচ্ছা, ২৬ নম্বর নীতি, নিজের হাত পরিষ্কার রাখো, বলির পাঠা আর অন্যের থাপা ব্যবহার করো। সাউসাউয়ের গল্পটা তো ভয়ানক। হ্যাঁ, চীনার সেনাপতি সাও সৈন্যদের রেশন কম পড়ায় বিদ্রোহের মুখে পড়লেন। উনি সাপ্লাই চিফকে ডেকে বললেন, সৈন্যদের শান্ত করতে তোমার মাথাটা লাগবে। বেচারা নির্দোষ লোকটার মাথা কেটে বলা হলো ওই লোকটাই চাল চুরি করেছিল। ব্যাস, সৈন্যরা শান্ত, সাও দায়মুক্ত। সিজার বোর্গিয়ার ঘটনাটাও তো একই রকম। হ্যাঁ, রোমানিয়া প্রদেশে শৃঙ্খলা আনতে উনি রেমিরো দে ওর্কো নামে এক নিষ্ঠুর লোককে নিয়োগ দিলেন।
কাজ হয়ে যাবার পর জনগণের রাগ কমাতে ১৯ দে ওর্কোকে সবার সামনে মৃত্যুদণ্ড দিলেন। লোকে ভাবল বর্দিয়া কত ন্যায়পরায়ণ। মানে নিজের ইমেজ ঠিক রাখতে অন্যকে ব্যবহার করা। ঠিক, হয় কাউকে দোষী বানিয়ে বলির পাঠা বাড়ানো, স্কেপগোট, নয়তো রিস্কি বা নোংরা কাজটা অন্যকে দিয়ে করিয়ে নেওয়া, ইউজিং আ ক্যাচ প। ক্লিওপ্যাট্রা যেমন সিজার আর অ্যান্টনি দুজনকেই ব্যবহার করেছিলেন নিজের ভাইবোনদের সরাতে। মাও সেতুং চিয়াং কাইশেককে জাপানের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছিলেন যাতে দুজনেই দুর্বল হয় আর উনি শক্তি বাড়াতে পারেন। কোরিয়ামা দাইজেনের উদাহরণটা একটু অন্যরকম ছিল না? হ্যাঁ, উনি বন্ধুকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু সরাসরি দিলে বন্ধু সম্মানে লাগবে। তাই এমন সিচুয়েশন তৈরি করলেন যাতে অন্য একজন ধনী লোক সাহায্য করতে বাধ্য হয়। উনি নিজে পেছনে থেকে বিনয়ী হেল্পার হিসেবে রইলেন। মূল কথা, কাজ হাসিল করা, কিন্তু দায় বা বদনাম যেন নিজের ঘাড়ে না আসে। ২৭ নম্বর নীতিটা খুব ইন্টারেস্টিং। মানুষের বিশ্বাস করার প্রয়োজনকে কাজে লাগিয়ে অনুসারী তৈরি করো। এর জন্য কিছু স্টেপসেরও কথা বলা আছে। হ্যাঁ, যেমন ১. কথা হবে একটু অস্পষ্ট কিন্তু খুব প্রমিসিং। ২. যুক্তির চেয়ে ভিজুয়ালস আর সেন্সরি এক্সপিরিয়েন্সের উপর জোর দিতে হবে। ৩. ধর্মীয় সংগঠনের মতো একটা স্ট্রাকচার বানাতে হবে, রিচুয়ালস, র্যাঙ্ক ইত্যাদি। ৪. টাকার উৎস গোপন রাখতে হবে। ৫. একটা আমরা বনাম ওরা ফিলিং তৈরি করতে হবে। ফ্রান্সিসকো বোরি নাকি এগুলোই করেছিলেন। একদম ১৭ শতকের ইতালির লোক। দাবি করতেন এঞ্জেলরা তার সাথে কথা বলে, উনি নাকি ফিউচার পোপের সেনাপতি। বলতেন উনি লোকের আত্মা দেখতে পান, সোনা তৈরির পাথর আবিষ্কার করেছেন, অনুসারীদের র্যাঙ্ক বানিয়েছিলেন, তাদের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছিলেন আর নিজে থাকতেন বিলাসে। বাহ! মানুষের মনের গভীরে কিছু একটা বিশ্বাস করার খুব তাগিদ থাকে। সেটা ধর্ম হোক, আইডিওলজি হোক বা কোনো মানুষ। চালাক লোকেরা এই বেসিক নিডটাকে কাজে লাগায়। মেসমারের কথা ভাবুন। ওই যে অ্যানিম্যাল ম্যাগনেটিজম। হ্যাঁ, প্যারিসে কি নাটকীয় পরিবেশ তৈরি করতেন আলো, মিউজিক, গন্ধ, আয়না, ম্যাগনেটিক রড, গ্রুপ থেরাপি করতেন। অনেকে হিস্টেরিয়ায় ভুগত বা টেম্পোরারিলি ভালো ফিল করত। উনি ভিজুয়ালস, ড্রামা আর মানুষের অবদমিত ইচ্ছাকে কাজে লাগিয়ে বিশাল ফলোয়িং বানিয়েছিলেন। সুইজারল্যান্ডের মাউন্টেন ডক্টর সুপ্পাকাও তাই। উনি কি করতেন? প্রকৃতির নিরাময় ক্ষমতার কথা বলতেন, খুব সাধারণ ওষুধ দিতেন, কিন্তু রোগ ডায়াগনোজ করতেন নাটকীয়ভাবে। ইউরিন দেখে সিরিয়াস মুখে রোগের বর্ণনা বা ইলেকট্রিক শক, সাজানো বমি, এসব দিয়ে চিকিৎসা করতেন। এই নাটকীয়তা আর বিশ্বাসের আবহ তৈরি করে উনিও অনেক ভক্ত জুড়িয়েছিলেন। একটা নতুন বিলিফ সিস্টেম বা কাল্ট তৈরি করতে পারলে লিডার প্রায় আনলিমিটেড পাওয়ার পেয়ে যেতে পারে। এই ধরনের ফলোয়ার তৈরি করা কি সবসময় নেগেটিভ, নাকি এর মধ্যে লিডারশিপের কোনো পজিটিভ দিকও থাকতে পারে? প্রশ্নটা ভালো। দেখুন, লোকেরা অনুপ্রাণিত করা বা ফলোয়ার তৈরি করা লিডারশিপের অংশ তো বটেই, কিন্তু এই নীতিটা যেভাবে বলা হয়েছে তাতে ম্যানিপুলেশন আর মানুষের দুর্বলতাকে কাজে লাগানোর উপরই ফোকাস। কোথায় ইন্সপিরেশন শেষ আর কোথায় ম্যানিপুলেশন শুরু, সেই লাইনটা খুব ফাইন। তবে ক্ষমতার দিক থেকে দেখলে একদল ডেডিকেটেড ফলোয়ার থাকাটা বিরাট শক্তি। একদম। আমরা প্রায় শেষে চলে এসেছি। ২৯ নম্বর নীতি, শেষ পর্যন্ত পরিকল্পনা করো। মানে শেষটা ভেবে কাজ শুরু করা। বালবোয়ার উদাহরণটা খুব দুঃখের, তাই না? হ্যাঁ, ভাস্কো নুনেজ দে বালবোয়া প্রথম ইউরোপীয় যিনি প্রশান্ত মহাসাগর দেখলেন। এল ডোরাডোর স্বপ্ন দেখতেন, কিন্তু প্রতিদ্বন্দ্বী পেদ্রারিয়াসের ষড়যন্ত্রটা ধরতে পারেননি। এত বড় সাফল্যের পরও ফাইনাল ভিক্টরি নিশ্চিত করার আগেই উনি অসতর্ক হয়ে গেছিলেন। ফলাফল শিরচ্ছেদ। অন্যদিকে বিসমার্ক। বিসমার্ক হলেন সফল পরিকল্পনার উদাহরণ। উনি খুব সাবধানে স্টেপ বাই স্টেপ প্ল্যান করে ডেনমার্ক, অস্ট্রিয়া, ফ্রান্সকে হারিয়ে জার্মানিকে এক করলেন। কিন্তু জার্মানি তৈরির পরই থেমে গেলেন, আরও রাজ্য জয়ের লোভ করলেন না। জানতেন কোথায় থামতে হবে। তার মানে শেষটা ভালো হওয়া খুব জরুরি। একদম, শেষ ভালো যার সব ভালো তার কথাটা এখানে খুব খাটে। দূরদর্শিতার অভাব বা হুট করে আবেগের বশে সিদ্ধান্ত নিলে বিপদ। বালবোয়ার মতো শুধু প্রথম সাফল্য দেখলেই হবে না। পথে কি বাধা আসবে, কারা শত্রু হবে, শেষটা কি হতে পারে, সবটা ভাবতে হবে। আবার বিসমার্কের মতো লক্ষ্য পূরণ হলে থামার সংযমও দরকার। থিয়ার্সের উদাহরণটাও তো এটাই বলে, লুই বোনাপার্টকে নিয়ে। হ্যাঁ, থিয়ার্স ভেবেছিলেন লুই বোনাপার্টকে ক্ষমতায় এনে পুতুল বানিয়ে রাখবেন, কিন্তু বোনাপার্টের নিজের প্ল্যান ছিল অনেক বড়। থিয়ার্স সেটা বুঝতে পারেননি, শেষে নিজেই ক্ষমতা হারালেন।
সুতরাং কাজের শেষ পর্যন্ত ভাবা, সব পসিবল আউটকাম কনসিডার করা আর সেই অনুযায়ী প্ল্যান করা, এটাই মূল কথা। তাহলে আনএক্সপেক্টেড সিচুয়েশন এলেও পথ হারানোর ভয় কম থাকে। আজকের আলোচনা থেকে ক্ষমতার অনেকগুলো দিক দেখলাম। আইডিয়া তৈরি করা, বোকা সাজা, সাহস দেখানো, শক্তিকে এক জায়গায় আনা, দুর্বলতাকে কাজে লাগানো, হাত পরিষ্কার রাখা, ফলোয়ার তৈরি করা আর সবশেষে শেষ পর্যন্ত প্ল্যান করা। এই ঐতিহাসিক গল্প আর নীতিগুলো আমাদের চারপাশের সম্পর্ক, অফিস বা সমাজকে হয়তো একটু অন্যভাবে দেখতে সাহায্য করবে। অবশ্যই। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। এই যে এত কৌশল, যার অনেকগুলোই হয়তো নৈতিকভাবে ঠিক মনে হচ্ছে না, এগুলোকে বোঝা, ব্যবহার না করেও কি আজকের এই জটিল সমাজে টিকে থাকতে বা পরিস্থিতি সামলাতে সাহায্য করতে পারে? অথবা উল্টো দিক থেকে ভাবলে, যেহেতু এই পাওয়ার গেমটা অনেকটাই নির্ভর করে বাইরে দেখানো রূপ, অভিনয় আর ধারণার উপর, তাহলে শুধু বাইরের সাফল্য বা আচরণ দেখে কারো আসল চরিত্র বা উদ্দেশ্য বোঝাটা কতটা সম্ভব? এই প্রশ্নগুলো নিয়ে ভাবা যেতে পারে।